সবাই হাততালি দেবেন একটু। একটু করতালি হয়ে যাক, করতালিতে কাটবো না কেন? এবারে কবিরাজ শ্রী জীবনানন্দ দাশের প্রতিকৃতিতেও মাল্যদান হবে। সেই সঙ্গে যারা যারা কবির পাদদয়ে পুষ্পার্ঘ্য দিতে চান তারা অবশ্যই এগিয়ে আসুন। আপনারা যারা যারা পুষ্পার্ঘ্য দিতে চান আসুন। আপনারা যারা যারা পুষ্পার্ঘ্য প্রদান করতে চান তারা অবশ্যই আসতে পারেন। এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলনও রয়েছে। আমি বিশেষ অতিথিদের অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের জন্য। আমি অনুরোধ করব আমাদের সভাপতি শ্রী বরুণ চক্রবর্তী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বরুণ স্যার, আমার শিক্ষক দীনেশ স্যার, আমাদের সহকর্মী কেশবদা, সমর, মিহিরবাবু এবং তাদেরকে তো শ্রদ্ধা জানাবই। আর সব থেকে বেশি আমি যেটা বলবো, যেটা এখানে আরো একজন আগে বলে গেলেন, যে যে সমস্ত শ্রোতারা নীরবতাতে আমি আগেও এসে লক্ষ্য করে দেখেছি, কথা না বলে প্রায় নিশ্চুপভাবে তারা শুনে যান যে কি বলা হচ্ছে, কি হচ্ছে। এত সুন্দর শ্রোতা, এত সুন্দর দর্শক আমি অন্য কোনো অনুষ্ঠানে, অনেক অনুষ্ঠান অ্যাটেন্ড করি, সাধারণভাবে পাই। জীবনানন্দ সংখ্যার যেটা নীরবতা করলো, বেশি দিনের পত্রিকা তো নয়, 8 বছরে পদার্পণ করেছে। আমি নিজে কিছু বছর ধরে ওদের সাথে যুক্ত হয়েছি, লক্ষ্য করে দেখেছি অত্যন্ত সৎভাবে, অত্যন্ত সততার সাথে এই প্রকাশন সংস্থা কাজ করছে এবং অক্লান্ত পরিশ্রমে এখানে ওদের প্রকাশক মনোজ এবং সুচন্দ্রা, আমার বিশেষ স্নেহের পাত্রী, ওরা যেভাবে কাজ করছে তাতে ওদের পাশে না গিয়ে বা না দাঁড়িয়ে পেরে উঠি। বইটির প্রচ্ছদ নিয়ে বলবো, ওই যে ওখানে বসে ভিডিওগ্রাফি করছে, ফটোগ্রাফি করছে ঋতপ্রভ, ছবিটা ওরই আঁকা। এখানে যে জীবনানন্দের প্রতিকৃতিতে আমরা মালা দিলাম, ফুল দিলাম, সেটাও ওরই আঁকা। আর বিদ্যাসাগর সম্পর্কে তো অনেকেই বলেছেন, জীবনানন্দ সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলতেই হয়। নজরুলের সমসাময়িক, 1899 সালে ওনার জন্ম, 18 ফেব্রুয়ারি, আর মৃত্যু হচ্ছে 1954। একদিকে জন্মের 125 বছর পূর্তি, আরেকদিকে মৃত্যুর 70 বছর পূর্তি, এই সামনের 22 তারিখ। জীবনানন্দ আমার মতো আপনাদেরও অনেকেরই প্রিয় কবি। এখানে এমন অনেকে রয়েছেন যারা জীবনানন্দ আশ্রিত বলে আমি মনে করি। সুচন্দ্রা বিশ্বাস নিজে রয়েছেন, সঙ্গীতা ম্যাডাম রয়েছেন, আমি নিজে ভীষণভাবেই ওনার দ্বারা অনুপ্রাণিত। জীবনানন্দ সম্পর্কে বলতে গেলে কর্ণল যুগের কথা একটু বলতে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ তো সর্বব্যাপী। একটা সময়ে কিছু কবি মনে করলেন যে এই রবীন্দ্র প্রতিভার বাইরে বেরিয়ে এসে নতুন কিছু সৃষ্টি যদি না করতে পারি, তাহলে আমরা ওই রবি কিরণের গ্রাসেই থেকে যাব, ঠিক যেমন নক্ষত্র বা তারাগুলো থেকে যায়। এইখান থেকে কর্ণল যুগ বা কর্ণল আন্দোলনের সূচনা। মোটামুটি ভাবে যাদের প্রণিধানযোগ্য যে নামগুলো, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে,
বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, এদের মধ্যে এরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রবীন্দ্র প্রভাবিত প্রথম দিকে জীবনে হয়েছে। একমাত্র জীবনানন্দ দাশ সম্ভবত তার ব্যতিক্রম। যে কারণে বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন, আর গণদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি বলেছেন। একটা অবিমিশ্র ভাবনা, যে ভাবনা রবীন্দ্র বলয়ের সম্পূর্ণ বাইরে বেরিয়ে গিয়ে একেবারে নতুন কিছু, একেবারে নতুন সূক্ষ্মতম অনুভূতির কথা বলে। বিদেশি সাহিত্যের প্রভাব পড়েছে। সিগমুন্ড ফ্রয়েড, কার্ল মার্কস, ভলতেয়ার, এজরা ব্রাউন, উইলিয়াম বাটলার ইয়েটস, রিলকে, এডগার অ্যালান পো। অনেকে তো জীবনানন্দের বনলতা সেনকে এডগার অ্যালান পোর হেলেনের সাথে তুলনা করেছিলেন। না, আমি বলবো ঠিক তা নয়। হেলেন ভিক্টোরিয়ান এক বিউটিকে কেন্দ্র করে লিখেছিলেন এডগার অ্যালান পো। যে ভদ্রমহিলাকে দেখে লিখেছিলেন তিনি ছিলেন তার বন্ধুর মা। তিনি একদিন জানলায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন, তার সোনালি চুল হাওয়ায় উঠছে। বন্ধুর মা তাকে দেখে এডগার অ্যালান পো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন। তার মৃত্যুর 8 বছর পরে তার বিউটিকে নিয়ে হেলেন তিনি লিখলেন। কিন্তু আমাদের জীবনানন্দ দাশ, বনলতা সেন কাকে নিয়ে লিখেছেন এই প্রশ্নের উত্তর আমরা কেউই সঠিকভাবে জানি না। তার কারণ কবিকে যখনই জিজ্ঞেস করা হয়েছে যে এই বনলতা সেন কে, কবি মুচকি হেসে প্রশ্নটা এড়িয়ে গেছেন। কিন্তু এই মেঠো আমাদের দেশের মুখে যা শ্রাবস্তির কারুকার্য, সে কখনোই এডগার অ্যালান পোর হেলেন অন্ততপক্ষে নয়। জীবনানন্দ দাশ এইখানেই অবিমিশ্রতা। এছাড়া বুদ্ধদেব বসু সমসাময়িক কবিদের মধ্যে তিনি যেমন যখন নিজেকে ভীষণভাবে নিখুঁত করে সাজানোর জন্য ব্যস্ত, জীবনানন্দ কি করলেন, তার লেখাগুলো লিখলেন ট্রাঙ্কের মধ্যে রেখে দিচ্ছেন। প্রচার বিমুখ, কোনোভাবেই তিনি নিজেকে ঠিকমতো করে বাইরে যেন মেলে ধরে উঠতে পারছেন না। অথচ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে জীবনানন্দ দাশকে নিয়ে যত বেশি আলোচনা, যত বেশি রিসার্চ ওয়ার্ক অন্য কোনো সমসাময়িক কবিদেরকে নিয়ে হয় না। 1936 সাল ধূসর পান্ডুলিপি তিনি উৎসর্গ করলেন বুদ্ধদেব বসুর জন্য। আর বুদ্ধদেব বসু তার সম্পর্কে কি বললেন দুটো লাইন না বললেই হয় না। আমাদের আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ সবচেয়ে নির্জন, সবচেয়ে স্বতন্ত্র। তিনি আমাদের মধ্যে একমাত্র যিনি আজীবন চেষ্টাহীনভাবে রবীন্দ্রনাথকে এড়িয়ে গেতে পেরেছেন। কিরকম ভাবে? আচ্ছা, রবীন্দ্রনাথ তার সম্পর্কে কি বললেন? তিনি অল্প কিছু শব্দ ব্যবহার করেছিলেন, চিত্ররূপময়। আর যখন উনি ধূসর পান্ডুলিপি পড়েছিলেন, অ্যাকচুয়ালি জীবনানন্দের কবিতায় ভীষণ পরিমাণে যেগুলো আমরা দেখতে পাই, ওয়ার্ড পেইন্টিং, সিমিলি, মেটাফর, এইগুলো ইউজ এত বেশি, পার্সোনিফিকেশন, যেগুলো অন্যান্য কবিদের থেকে তাকে স্বতন্ত্র করেছে। রবীন্দ্রনাথ তখন ধূসর পান্ডুলিপি পড়ার পরে বলেছিলেন, তোমার লেখায় রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। জীবনানন্দের কবিতা পড়লে আমাদের চোখের সামনে সেই চিত্র গল্পটা ফুটে আসে। আজকাল অনেকে দেখছি, অনেক আধুনিক কবি বলছেন ওয়ার্ড পেইন্টিং নিয়ে আমরা কাজ করতে চলেছি। কাজ করার কিছু নেই, কাজ হয়ে গেছে বহু বছর আগে। আমরা সেগুলোকে পরিমার্জন করছি, আমরা আমাদের মতো করে হয়তো ভাবতে চাই। রবীন্দ্রের চেতনা থেকে উনি নিজেকে কিভাবে আলাদা করেছিলেন, দু একটা জায়গা একটু না বললেই হবে। মানে ফারাকটা কিরকম দেখুন, খানিকটা হেগেলের ব্রহ্মাণ্ডবাদের সাথে কার্ল মার্কসের যে বস্তুবাদী ভাবনা, তাদের ভেতরে যে কি করবে না, আমরা আবার পিঠে খাবো, আপনি পিঠে খাবেন। ওই অতগুলো ছেলেকে স্কুলে বাড়িতে পিঠে লোক রেখে পিঠে তৈরি করে বিদ্যাসাগর খাইছিলেন সমানে। এই ছিল তার ছাত্র। শুধু মানুষ প্রতি নিয়ে অনেক কিছু জানেন আমরা। আমি যেহেতু শিক্ষক, আমি ছাত্র প্রতি স্বীকৃতি শ্রম দরকার, এটা তিনি তো বলেছেন। আর রবীন্দ্রনাথ মৃত্যুর আগেও তিনি লিখছেন, রাত 3:15 তখন উদয়নে বসে লিখছেন, সত্যরে জানি না, সত্য বড় কঠিন, সে কখনো করে না বঞ্চনা। চেষ্টা করেছে, বড় হয়নি, বড় হয়নি, দৃষ্টান্ত নেই, চেষ্টায় বড় হয়নি। প্রতিদিন প্রতিনিয়ত পরিশ্রম করতে 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 সেই এক জায়গায় আসছেন। এটাই কিন্তু বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগর আরো বললেন ছাত্র প্রীতি এখন ঠিক চৈতন্যদেবের যেমন ছিল।
সর্বশেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট, কিন্তু আজকের জন্য সর্বশেষ উপস্থাপনা নীরব আলো প্রকাশন। তার পরবর্তীতে শুভেন্দু দাস।